হ্যালো এভরিওয়ান, আজ আমি এই ড্রামাটার এপিসোড 4 এক্সপ্লেইন করব। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দিয়ে দেব। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইয়ান কোনো বলাকওয়া ছাড়াই হিজুকে কিস করে দেয়, যেটাতে হিজু তো পুরোই শকড হয়ে যায়। তখন ইয়ান ওর কানে কানে বলে, আসলে কেউ একজন আমাদের লুকিয়ে লুকিয়ে ফটো তুলছে। তো দেখা যায় কোনো এক সাংবাদিক লুকিয়ে লুকিয়ে ওদের ফটো তুলছিল। এবার হিজুর কাছে সবটা ক্লিয়ার হয়। হিজু বলে, চলো আমরা আবারও একবার কিস করার ট্রাই করি, কারণ আগেরবার আমি ভালো করে পোজ দিতে পারিনি, হয়তো ছবিও ভালো ওঠেনি। এটা বলে ও তো চোখ বন্ধ করে নেয়, কিন্তু ইয়ান ওকে দেখে হাসতে থাকে। পরের দিন সকালবেলা ইয়ান রয়্যাল কোর্টে যাওয়ার জন্য বের হয়, তবে শুনতে পাই যে আশেপাশের সকল সার্ভেন্টরা গসিপ করছে, কারণ কাল রাতে ওদের কিসের সেই ফটো একেবারে ভাইরাল হয়ে গেছে, চারদিকে নিউজ হয়ে গেছে। সবাই তো ওদের ভালোই প্রশংসাই করছিল এবং বলছিল ওদেরকে বেশ ভালোই মানিয়েছে। ইয়ান এগুলো শুনে কিছু না বলেই চলে যায়। এরপরও চলে আসে রয়্যাল কোর্টে। ইয়ান টেবিলের উপরে ল্যাপটপ দেখতে পায়, যেখানে ওদের কিস করা নিয়ে সেই নিউজটা খোলা ছিল। ইয়ান এতে বুঝে যায় যে রয়্যাল কোর্টের সবাই ওদেরকে নিয়ে এতক্ষণ গসিপ করছিল। একজন মিনিস্টার বলে ওঠে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে আমাদের এরকম নিউজগুলো ছড়ানো বন্ধ করে দিতে হবে। ইয়ান এটা শুনে রেগে যায় আর বলে, আপনার কি মনে হয় যে আমি এমন একজন রাজকুমার যে নিজের দায়িত্ব এড়িয়ে যায়? আমি সবার সামনে হিজুকে কিস করেছি, এখন সেটা দায়িত্ব এড়াতে আমি কখনোই পিছু পা হব না। গংসুন রেগে বলে, কিন্তু ওই মেয়েটা আমাদের স্ট্যাটাসের অনেক নিচু পদে আছে, তাছাড়া ও একটা অবৈধ সন্তান, আপনাদের বিয়ে কখনোই সম্ভব না। তবে ডংউ তখন ইয়ানের পক্ষ নেয় এবং বলে, মানলাম হিজুর সাথে রাজকুমার ইয়ানের বিয়ে কখনোই সম্ভব না, কিন্তু যেহেতু এখন সবার সামনে ব্যাপারটা এসে গেছে, তাই আমাদের ওদের রিলেশনশিপটা সবার সামনে কনফার্ম করা উচিত। গংসুন এটা শুনে ডংউর উপরে রেগে যায়, কিন্তু ডংউ তাতে থামে না এবং বলে, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা হওয়াটাও খুব স্বাভাবিক এবং ব্রেকআপ হওয়াও খুবই স্বাভাবিক, তাই আমরা পরে বলে দেব যে ওদের ব্রেকআপ হয়ে গেছে, এতে ওদের বিয়েটাও করতে হবে না। ইয়ান এটা শুনে হেসে দেয় এবং বলে, ঠিক আছে, তাহলে তোমার কথাই থাক। গংসুন এতে ইয়ানকে বলে, কিন্তু আপনি নিজের প্রাসাদে ওই মেয়েটাকে রাখতে পারবেন না। যেটাতে ইয়ান বলে, হিজু আমার সন্তানের মা হতে চলেছে, তাই ওর সব দায়িত্ব আমার, তাই ওর খেয়াল রাখার দায়িত্বও তো আমার। যদি ওর কোনো বিপদ হয় তখন কি হবে? তখন কি আপনারা ওকে দেখবেন? আর তাছাড়া আমার প্রাসাদে তো শুধু আমিই থাকি না, সেখানে আমার মেড সার্ভেন্টরা থাকে, আমার পোষা বিড়ালরা পর্যন্ত থাকে, তো সেখানে হিজুর কোনো সমস্যা হবে না। ডংউ বলে, ঠিক আছে, যদি মিস হিজু ওখানে থাকতে চাই তাহলে আপনাকেও হিজুর সাথেই সেই প্রাসাদে থাকতে হবে, কারণ সবাই যদি জানতে পারে যে আপনি মিস হিজুর জন্য প্রাসাদ পাল্টে নিয়েছেন, তখন এটা নিয়ে আরও বেশি গুজব ছড়ানো হবে। তো যাই হোক, এরপর যখন রাজমাতার কাছে এই খবর যায়, রাজমাতা তো অনেক বেশি রেগে যায়, কারণ উনি চাচ্ছিল যে কোনো মূল্যে হিজুকে প্রাসাদ থেকে বের করতে। রাজমাতা বলে, যদিও বিয়েটা আটকে গেছে, কিন্তু ওই মেয়েটা তো প্রাসাদেই থাকবে। এমনিতেও ওই কয়দিনের মধ্যে পুরো দেশের মানুষ ওকে সমর্থন করতে শুরু করেছে। এভাবে যদিও প্রাসাদে থাকতে শুরু করে, তাহলে কদিন পরে আমার আর মূল্যই থাকবে না। এগুলো নিয়ে সে অনেক বেশি হাইপার হচ্ছিল, যেটাতে গংসুন এবার রেগে তাকে ধমক দেয় এবং বলে, তোমার জন্য এসব কিছু হচ্ছে, আমি তোমাকে আগেও বলেছি, পরিস্থিতি বেশি ঘোলাটে করো না, এখন যা করার আমি করব, তুমি চুপচাপ দেখবে। যেটাতে রাজমাতা বলে, আপনার কি কোনো প্ল্যান আছে? ডংউ বলে, হ্যাঁ। এদিকে প্রাসাদে বসে হিজু বাকি মেয়েদের সাথে নিউজ দেখছিল, যেখানে রাজ পরিবারের স্পোক পার্সনকে দেখানো হয়, যার নাম প্রফেসর হোয়াং। তো তিনি এখানে নিউজে এসেছিলেন হিজু এবং ইয়ানের সম্পর্কটাকে ক্লিয়ার করতে। হিজু এই প্রফেসর হুয়াংকে প্রথমবার দেখছে, তাই ও একটু অবাক হয়। একটি মেয়ে তখন বলে, উনি হচ্ছে রাজপরিবারের স্পোক পার্সন, যিনি রাজপরিবারের হয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে। তখন অপর একটি মেয়ে বলে, এই প্রফেসর হুয়াংই ছিল যে আগের রাজার মৃত্যুর পরে বলেছিল যে এটা সাধারণ কোনো আগুনের ঘটনা নয়, বরং তাকে মার্ডার করা হয়েছে। এটা শোনা মাত্রই বাকি মেয়েরা তাকে চুপ করিয়ে দেয়। তো হিজু তখন নিউজ মন দিয়ে দেখতে থাকে, যেখানে প্রফেসর হুয়াং সবার সামনে ক্লিয়ার করে হিজু এবং ইয়ানের মধ্যে সম্পর্ক আছে।
তবে ওদের মধ্যে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ রাজপরিবার কখনোই হিজুর মতো একটা সাধারণ মেয়েকে মেনে নেবে না। তখনই সেখানে ইয়ান চলে আসে এবং হিজুকে ডাক দেয়। হিজু এতে ওর সাথে কথা বলতে চলে যায়। নিউজ পেপারে হিজু দেখতে পায় ওদের ছবিটা ছাপা হয়েছে। হিজু এতে রেগে যায় আর বলে, আমি তোমাকে বলেছিলাম চলো আমরা আরেকবার ট্রাই করি। দেখো ছবি একটুও ভালো আসেনি, মনে হচ্ছে দুটো এলিমেন্টারি স্কুলের স্টুডেন্ট একে অপরকে চুমু করছে। ইয়ান বলে, এসব পরিস্থিতিতেও তুমি এইগুলো নিয়ে চিন্তা করছো? হিজু বলে, মার্কেটিং নিয়ে তোমার কোনো ধারণা নেই। ছবি যত শেমলেস আর সেক্সি আসবে ততই আমাদের লাভ হবে। হিজু এবার ভাবতে থাকে যে নেক্সটে ওরা কি করবে। এবার হিজুকে এভাবে এমন করতে দেখে ইয়ানের মনে তো লাড্ডু ফোটে এবং ওর বারবার ওদের সেদিনের কিসটার কথা মনে পড়তে থাকে। তবে পরক্ষণে ও নিজেকে সামলে নেয়। এবার হিজুও নিজের প্ল্যান ভেবে ফেলে এবং ইয়ানকে বলে, চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। ইয়ান বলে, কি বলছো এসব? হিজু বলে, যখন তোমার প্রতিপক্ষ কিছু করা থেকে তোমাকে আটকাতে চায় তখন তাড়াতাড়ি সেটা করে ফেলাই ভালো। ইয়ান বলে, তার মানে তুমি বলতে চাইছো যে আমরা একটা শর্টগান ম্যারেজ করব, এতে তোমার কথা মতো মার্কেটিং ও সেক্সি আর শেমলেস হবে? হিজু বলে, হ্যাঁ একদম ঠিক বলেছো। তোমার কাছে কি সময় আছে? হিজুকে এত কাছে আসতে দেখে ইয়ানের হার্টবিট বেড়ে যায়। ইয়ান একটু আমতা আমতা করে বলে, হ্যাঁ অল্প একটু সময় আছে। হিজু বলে, তাহলে দেরি কেন করছো, এক্ষুনি চলো। ইয়ান এতে অবাক হয়ে যায়। তো পরেই দেখা যায় হিজু রেডি হতে থাকে এবং জংমুন ওর চুল সুন্দর করে বেঁধে দেয়। বাইরে ইয়ান অপেক্ষা করছিল। জয়হুন তো রেগেছিল কারণ ইয়ান আজকে আবারও নিজের কাজ ফেলে হিজুকে নিয়ে ঘুরতে বের হচ্ছে। ইয়ান বলে, যদি ও প্রিন্সেস ডায়না হতে চায় তাহলে আমি কি করব? জয়হুন অবাক হয়ে যায়, প্রিন্সেস ডায়না? ইয়ান বলে, হ্যাঁ হিজুর শখ জেগেছে প্রিন্সেস ডায়না হওয়ার। তো এরপরই হিজু সুন্দর করে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। ওকে এত সুন্দর লাগছিল যে ইয়ান ওর দিকে হা করে তাকিয়ে থাকে। জংমুন বলে, ম্যাডামকে আজ অনেক সুন্দর লাগছে তাই না, একদম প্রিন্সেসের মতো। ইয়ান বলে, একদম। কিন্তু পরক্ষণেই ও নিজের হুঁশে ফিরে আসে এবং বলে, একদমই না। যেটাতে হিজু তো রেগে যায়। ইয়ান বলে, তুমি তো দেখছি সত্যি সত্যি প্রিন্সেসের মতো সেজে এসেছো, ভুলে যেও না যে তুমি প্রিন্সেস নও। এটাতে হিজু রেগে মেগে আবারও ফিরে যায় এবং কিছুক্ষণের মধ্যে একটা ফর্মাল ড্রেস পরে আসে যেটাতে ওকে সুন্দরই লাগছিল। তো এরপর দুজন হাত ধরাধরি করে সেখান থেকে নাচতে নাচতে চলে যায়। তো গাড়ি করে যাওয়ার সময় হিজু তো অনেক বেশি ঢং করছিল, যেটা দেখে জয়হুন বলে, আপনাকে আজ অনেক সাদামাটা লাগছে। হিজু মনে করে জয়হুন হয়তো এটা ইয়ানকে বলেছে, তাই ও জয়হুনের কথায় সায় দেয় এবং বলে, সত্যি বলেছো, ইয়ানকে আজ খুবই আগলি লাগছে, কারণ ও প্রিন্স হওয়া সত্ত্বেও অনেক বেশি ব্যাকডেটেড। এটা বলেই হিজু ইয়ানের পকেট থেকে ওর পকেট স্কোয়ারটা খুলে নেয় এবং বলে, পকেট স্কোয়ারটা ছাড়া তোমাকে একটু হলেও একটু ফ্যাশনেবল লাগছে। তবে জয়হুন বলে, আমি প্রিন্স ইয়ানকে নয় বরং আপনাকে সাদামাটা বলেছি। যেটাতে হিজু তো অবাক হয়ে যায় আর বলে, কোন দিক থেকে আমাকে সাদামাটা লাগছে? দেখো তো আমি একদম মুনের মতো শাইন করছি। হিজুকে এমন ঢং করতে দেখে ইয়ান তো হাসতে থাকে। এরপর ওরা স্টেডিয়ামে পৌঁছে যায়। মূলত এখানে ওরা আজকে ক্রিকেট খেলা দেখতে এসেছিল। এখানে জয়হুন ইয়ানের সেফটি নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল, তবে ইয়ান ওকে বেশি চিন্তা করতে নিষেধ করে। তখনই সেখানে হিজু চলে আসে। এই ক্রিকেট ম্যাচে হিজু ক্যাসেল শার্ক নামে একটি টিমকে সাপোর্ট করছিল, তো ওই টিমের জার্সি পরে আসে এবং সাথে ইয়ানের জন্য একটা জার্সি নিয়ে আসে। হিজু বলে, তাড়াতাড়ি এটা পরে নাও, তাহলে আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং হয়ে যাব। তবে জয়হুন বলে, প্রিন্স ইয়ান এমন সাধারণ ড্রেস পরতে পারবে না, এটা নিয়মের বাইরে। ইয়ানও এবার কিছু বলতে পারে না কারণ এটা আসলে একটা রুলস ছিল। হিজু বলে, আচ্ছা তাহলে জয়হুন তুমি এটা পরে নাও, অনেক মজা হবে, আমরা দুজনে ম্যাচিং হয়ে যাব। জয়হুন তো এতে খুশি হয়ে যায়, যেটা দেখে ইয়ানের রাগ হয়। হিজু সেখান থেকে চলে যেতেই ও জয়হুনের কাছ থেকে সেটা কেড়ে নেয়। ও নিজে পড়তে পারবে না তাতে কি হয়েছে, ও জয়হুনকেও এটা পড়তে দেবে না। এদিকে হিজু ভিতরে আসতেই দায়ং এবং তেজুর সাথেও দেখা হয়ে যায়। তেজু তো এক প্রকার তেড়েই আসে যে, তুমি আমার ফোন কেন ধরোনি এতদিন? তবে তখনই সেখানে ইয়ানকে আসতে দেখে ওরা দুজনেই নিজের ভুল পাল্টে নেয়। এখানে দায়ং অনেক সুন্দরভাবে ইয়ানের সাথে কথা বলে এবং জানায় ও হচ্ছে হান পরিবারের মেয়ে এবং ওর বাবা হচ্ছে রাজ পরিবারের মিনিস্টার অব জাস্টিস। ইয়ান বলে, ও আচ্ছা, আপনার বাবা সত্যি অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। এদিকে হিজুর এদের কথা একদমই ভালো লাগছিল না।
তখনও ক্রিকেট ম্যাচ দেখতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই ক্যাসেল শার্কের হয়ে ডংও ম্যাচ খেলতে আসে, যেটাতে হিজু তো অনেক খুশি হয়ে যায় এবং খুশি হয়ে ডংওকে চিয়ার করতে থাকে। তো এদিকে দেখা যায় খেলা শেষ হতেই ডংও হিজুর কাছে চলে আসে। হিজু এতে খুশি হয়ে যায়। তখনই দেখা যায় যে ডংওকে বিগ স্ক্রিনে দেখানো হচ্ছিল, যেটা দেখে হিজু তাড়াতাড়ি ইয়ানকে জায়গা দিতে বলে যাতে ডংও এখানে বসতে পারে। না চাইতো ইয়ান সরে যায় এবং ডংও হিজুর পাশে বসে। ওরা ম্যাচ দেখার জন্য যে খাবারগুলো এনেছিল সেখান থেকে ইয়ান একটুও খাচ্ছিল না, যেটা দেখে হিজু অবাক হয়ে যায়। ডংও তখন জানায় যে ইয়ানের এসব খাবার খাওয়া নিষিদ্ধ, যেটাতে হিজু তো অবাক হয়ে যায়। তবে তখনই বিগ স্ক্রিনে আবারও হিজু এবং ইয়ানকে দেখানো হয়। ওদেরকে একসাথে দেখে সবাই তো চিল্লিয়ে চিল্লিয়ে ওদেরকে কিস করতে বলে, যেটাতে দুজনেই অনেক বেশি লজ্জায় পড়ে যায়। ইয়ান তাড়াতাড়ি হিজুর কানে কানে একটা বুদ্ধি দেয়। এতে হিজু নিজের ফোনে লিখে দেখায় যে ওরা এখন কিস করতে পারবে না। এরপর দুজনে বেরিয়ে আসে, যেখানে রয়্যাল গার্ডরা ছাতা দিয়ে ওদেরকে ঢেকে রেখেছিল যাতে কেউ ওদের ছবি তুলতে না পারে। তখন ডংও সেখানে চলে আসে এবং হিজুকে ওর সাথে ডিনারে যাওয়ার জন্য বলে। তবে এসব কিছুতে ইয়ান অনেক বেশি জেলাস ফিল করছিল। ডংওর সাথেও হিজুকে একা ছাড়তে চায় না, তাই ও তখন বলে আমিও তোমাদের সাথে যাব। এটা বলে ইয়ান গাড়ির দরজা খুলে দেয় এবং হিজুকে ভেতরে যেতে বলে। হিজু এতে রাজি হয়ে যায়। তো যাওয়ার আগে হিজু নিজের ফ্যানদেরকে একটু হ্যালো বলার চেষ্টা করছিল, তবে চৈহুন বারবার ওকে ছাতা দিয়ে ঢেকে দেয়। ওর এমন কর্মকাণ্ড দেখে ডংও তো হেসে দেয়। এরপর তিনজন মিলে রেস্টুরেন্টে চলে আসে, যেখানে হিজু তো সমস্ত রকমের র ফুড অর্ডার করেছিল। তবে মজার বিষয় হলো এই ধরনের খাবার ইয়ানের খাওয়া নিষিদ্ধ, যেটা শুনে হিজু তো আরও অবাক হয়ে যায় এবং বলে তুমি র ফুড খেতে পারবে না, আবার স্ট্রিট ফুডও খেতে পারবে না, তাহলে তুমি জীবনের মজাটা কি করে নেবে? আর তোমাকে বিয়ে করার পর আমাকেও কি এগুলো মানতে হবে? ডংও বলে হ্যাঁ, তোমাকেও মানতে হবে। এজন্যই আমি তোমাকে বলেছিলাম যে তোমার প্রিন্সকে বিয়ে করা উচিত না। তখন ইয়ানের নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে ও নিজের ভাইয়ের সাথে খেলছিল। তবে ওর ভাই যেহেতু ক্রাউন প্রিন্স ছিল, তাই ওর গায়ে একটা ড্রাগন রব পরানো ছিল। ইয়ানের ভাই তখন সেই ড্রাগন রবটা ইয়ানকে পরিয়ে দেয় এবং বলে এটা তোমাকে খুব ভালো মানিয়েছে। তবে নিয়ম অনুযায়ী এই ড্রাগন রব রাজাবাদে অন্য কেউ পড়তে পারে না এবং যদি কেউ পড়ে সেটা রাজদ্রোহের সমান বলে ধরা হয়। তো উনি সেখানে ইয়ানের বাবা চলে আসে এবং এটা দেখে কষিয়ে ইয়ানকে একটা থাপ্পড় মেরে দেয়। ছোট ইয়ান তো কিছুই বুঝতো না, কিন্তু তারপরও ওকে এই অত্যাচার সহ্য করতে হয়। এভাবেই ও বড় হয়ে যায়। সিন বর্তমানে চলে আসে, যেখানে ইয়ান কোনো কথা না বলে একটা চপস্টিক দিয়ে হিজুকে নিজের হাতে খাবার সার্ভ করে দেয় এবং বলে এখন যত ইচ্ছা খেয়ে নাও, বিয়ের পরে তুমি কিন্তু এগুলো খেতে পারবে না। হিজু এতে নিজের মনের আনন্দে সেগুলো খেতে থাকে। এরপর ইয়ান বাড়ি চলে আসলে সেখানে ওর হেড সার্ভেন্ট ওর উপরে রাগ করতে থাকে এবং বলে আপনি আমাকে অনুমতি দিন, আমি নিজে মিস হিজুকে সমস্ত ডিসিপ্লিন শেখাতে চাই। ইয়ান বলে কিন্তু হিজু তো এখনও রয়্যাল ফ্যামিলির কোনো সদস্য হয়নি, তাই আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। তবে হেড সার্ভেন্ট বলে যদিও মিস হিজু এখনও আমাদের রয়্যাল ফ্যামিলির কোনো মেম্বার হয়নি, তারপরও সে ক্রমাগত যে ভুলগুলো করে যাচ্ছে সেগুলো তো আপনার উপরেই চেপে যাচ্ছে, তাই আপনি আমাকে অনুমতি দিন যাতে আমি তাকে ডিসিপ্লিন শেখাতে পারি। ইয়ান এতে তখন চৈহুনকে ইশারা করতে থাকে এবং উপায় জানতে চায়। তবে তার আগেই হেড সার্ভেন্ট মাথা তুলে তাকায়, যেটাতে ইয়ান তো ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে ওনার কথায় ইয়ানকে রাজি হতে হয়। পরের দিন সবাই মিলে হিজুকে সুন্দর করে রেডি করিয়ে দেয়। হিজু তখন কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়, তবে সামনেই দাঁড়িয়েছিল হেড সার্ভেন্ট, যেটা দেখে হিজু ভয় পেয়ে যায়। আচ্ছা, ওনার নাম হচ্ছে চই জিন সুক, তাহলে এখন থেকে আমরা ওনাকে লেডি চই বলেই ডাকবো। লেডি চই এখানে হিজুকে নিজের পরিচয় দেয়। তবে তখনই হিজুর কাছে হেজং এর কল চলে আসে, যেটাতে হিজু বাহানা দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চম্পট দেয়, কারণ ও আগে থেকেই জানতো যে লেডি চই এখানে ওকে ডিসিপ্লিন শেখাতে এসেছে। তবে পরে জানা যায় হেজং নয় বরং ইয়ান কল করেছিল, তাও আবার হিজুকে লেডি চইয়ের হাত থেকে বাঁচানোর জন্য। তো এরপর কল রেখে ইয়ান তো ব্লাস্ট করতে থাকে, যেটা আবার চৈহুন দেখে ফেলে এবং ওকে নিয়ে মজা নিতে থাকে।
যেটাতে ইয়ান তো লজ্জায় পড়ে যায়। এদিকে হিজু কোম্পানিতে আসতে না আসতেই হেজং ওকে জিজ্ঞেস করতে শুরু করে, যখন তুমি প্রিন্স ইয়ানকে কিস করেছিলে তখন তোমার কেমন লেগেছিল? এটা শুনে হিজুর মুখ থেকে চা ছিটকে পড়ে, তারপরও লজ্জায় লাল হয়ে যায়। আর হেজংকে বলে এসব তুমি কি বলছো? তবে হেজং বুঝতে পারে যে হিজু আসলেই লজ্জা পাচ্ছে, তাই এটা নিয়েও মজা করতে থাকে। এরপর তেজু এবং দায়ংকে দেখানো হয়, যারা শপিং করতে এসেছিল। দায়ং তখন বলে আমাদের এখন হিজু সাইড নিতে হবে এবং হিজুকে সাপোর্ট করতে হবে যাতে ও প্রিন্স ইয়ানকে বিয়ে করতে পারে। তেজু এটা শুনে অবাক হয়ে যায় আর বলে তুমি জানো না যে আমরা দুজনের শত্রু? যদি ওর সাথে সত্যি সত্যি প্রিন্স ইয়ানের বিয়ে হয় তাহলে ওর সামনে গিয়ে আমাকে ইওর হাইনেস বলে ওকে গ্রিটিং করতে হবে, আর আমি সেটা কিছুতেই পারবো না। দায়ং বলে তুমি চিন্তা কেন করছো? দায়ং ওকে বুঝিয়ে বলে যে দেখো, যদি ও রাজপরিবারে বিয়ে করে তাহলে এমনিতেই রাজপরিবারের নিয়ম অনুযায়ী ও আর কোম্পানিতে কাজ করতে পারবে না, তখন ওর কোম্পানিতে আপনা আপনি আমাদের হয়ে যাবে আর রাজপরিবারের সাথে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে। তেজু বলে যদি ওরা ডিভোর্স নিয়ে নেয় তখন কি হবে? দায়ং বলে রাজপরিবারে আবার কোনো সময় ডিভোর্সের কথা শুনেছো নাকি কখনো? তেজু তারপরও রাজি না হতে চাইলে দায়ং তখন অনেক সুইটভাবে ওকে বোঝায়। এবার দায়ংকে এত রোম্যান্টিকলি দেখে তেজুর মন গলে যায় এবং ও রাজি হয়ে যায়। রাতের বেলা হিজু অনেক কেনাকাটা করে প্রাসাদে ফেরে, তবে প্রাসাদে ফিরতেই ও তো লেডি চোয়ের মুখোমুখি হয়ে যায়। হিজু এতে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ লেডি চোই ওর দিকে এরকম দৃষ্টিতে তাকিয়েছিল। তো পরক্ষণেই দেখা যায় লেডি চোই হিজুকে ডিসিপ্লিন শেখাচ্ছে, যে কিভাবে রয়্যাল লেডিরা বসে থাকে। হিজু তো এসবে অনেক বেশি বোর ফিল করছিল। এরপর লেডি চোই ওকে শেখাতে থাকে যে কিভাবে হাঁটতে হবে, তবে এখানে ওকে আর্মি ট্রেনিং এর মতো হাঁটা শেখাচ্ছিল। অন্যদিকে আমরা কিং ইউনকে দেখতে পাই যে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না, যেটা দেখে রাজমাতা ওকে ধমক দেয়। ইউন এতে ভয় পেয়ে গেলে রাজমাতা ওকে বোঝায় তুমি কারোর সামনে মাথা নত কখনোই করবে না, তোমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে, তুমি তোমার বাবার মতো হতে পারবে না। এদিকে সিন শিফট হয় আবারও হিজুর দিকে। লেডি চোই ওকে ব্যায়াম করাতে এসেছিল, তবে হিজু তো পাশাই উল্টে দেয় এবং বুদ্ধি করে লেডি চোইয়ের কোমরে ব্যথার অজুহাতে লেডি চোইকে দিয়েই ব্যায়াম করাতে থাকে। তখনই সেখানে ইয়ান হাজির হলে হিজু ওকে দেখে হানি বলে চিৎকার করে এবং দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আশেপাশে সব সার্ভেন্টরা ওদেরকে দেখছিল। ইয়ান এটা দেখে হিজুকে ওকে ছেড়ে দেওয়ার জন্য বলে, তবে হিজু ওকে ছাড়ে না এবং ইশারায় বলে এই ডাইনিটাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, ও আমার অবস্থা খারাপ করছে। লেডি চোই ইয়ানকে বলে আপনি হঠাৎ এখানে কেন এসেছেন? এখন আপনি এখান থেকে বিদায় হন, কারণ আমাদের ঘুমানোর টাইম হয়ে গেছে। তবে ইয়ান তখন উল্টো লেডি চোইকে বলে আজ অনেক ডিসিপ্লিন শেখানো হয়েছে, এখন আপনি গিয়ে রেস্ট করুন। লেডি চোই কিছু বলতে গেলে ইয়ান বলে এটা আমার আদেশ, তাই লেডি চোই আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে পরের দিন সকালবেলা লেডি চোই আবারও ওকে ডিসিপ্লিন শেখানোর জন্য চলে আসে। এবার লেডি চোই ওকে শেখাতে থাকে যে রাজপরিবারে কত কত অনুষ্ঠান আছে, কত কত শোকসভা আছে, আর কত কত রিচুয়াল আছে। তবে এগুলো কিছুই হিজুর মনে থাকছিল না। লেডি চোই হিজুকে বলে 2005 সালে আমাদের রাজপরিবারে ফিউনারেলের শোকসভা অনুষ্ঠিত হয়েছিল। হিজু জিজ্ঞেস করে কেন? লেডি চোই বলে কারণ ওই বছরই ইয়ানের মা মারা গিয়েছিল। সেই বছর ফিউনারেলে ইয়ান অনেক বেশি কান্না করেছিল। এরপর ইয়ান আস্তে আস্তে নিজের বাবাকেও হারায়, ভাইকেও হারায়। তারপর থেকে ইয়ান একেবারে একা হয়ে গেছে। সাথে ইয়ান অনেক চুপচাপও হয়ে গিয়েছিল, এমনকি ও নিজের ভাইয়ের মৃত্যুতে কান্না পর্যন্ত করেনি। এরকম দুঃখের কথা শুনে হিজু তো কান্না করার নাটক করে, কিন্তু পরে দেখা যায় হিজু ইন্টারনেটে এই মৃত্যুগুলোর ব্যাপারে সার্চ করে দেখে। যেখানে ইয়ানের মায়ের মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টে, ইয়ানের বাবার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে, আর ইয়ানের ভাইয়ের মৃত্যু হয়েছিল আগুনে। এসব কিছু দেখে হিজু তখনই ইয়ানকে কল করে, কিন্তু ইয়ান কল রিসিভ করে না। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি যে রাজমাতার সাথে দেখা করতে আসে। রাজমাতা তখন ওকে যোগিয়ং নামে একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। রাজমাতা বলে কাল তোমাকে অনেক রয়্যাল ব্যক্তিদের সাথে ডিনার করতে হবে, আমি চাই যে সেখানে তুমি যোগিয়ংকে নিয়ে যাও। আমি নিজেও যেতাম, কিন্তু আমার শরীর খুব একটা ভালো নয়, এজন্য আমি যেতে পারবো না। ইয়ান কোর্ট লেডিকে এতে বলে আপনি কি রাজমাতার ঠিকমতো খেয়াল রাখছেন না? এরপর থেকে ওনার ভালো করে কেয়ার করবেন। এরপর ইয়ান রাজমাতাকে বলে আপনি চিন্তা করবেন না, এনগেজমেন্টের বিষয়টা আমি নিজে দেখে নেব।
এটা বলে ইয়ান সেখান থেকে চলে যায়। যোগিয়ং তখন রাজমাতাকে জিজ্ঞেস করে আমার কারণে কি উনি রেগে চলে গেল। রাজমাতা বলে তুমি নিশ্চিন্তে থাকো, সবকিছু দেখার দায়িত্ব আমার। এদিকে ইয়ান অনেক বেশি রেগেছিল। ইয়ান যোগিয়ং এর বিষয়ে সমস্ত খোঁজ খবর নিতে বলে। চৈহুন জিজ্ঞেস করে হিজু ম্যাডাম কি আপনাকে কল করেছিল। ইয়ান ফোন চেক করে দেখে হ্যাঁ সত্যি হিজু কল করেছিল, তাই ও তখনই হিজুকে কল ব্যাক করে। ইয়ান বলে সরি আমি একটু বিজি ছিলাম। হিজু এতে রাগ করতেই যাচ্ছিল, কিন্তু পরক্ষণে ওর মনে পড়ে ইয়ানের উপরে এখন রাগ করা ঠিক হবে না, কারণ ইয়ান ছোটবেলা থেকে অনেক কিছুই সহ্য করেছে। হিজু তখন ইয়ানকে সান্ত্বনা দেয় আর বলে তুমি যাই করো না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো এবং তোমাকে সাপোর্ট করব। সবসময় মনে রেখো যে এই হিজু তোমার পাশে আছে। এটা শুনে ইয়ান খুশি হয়ে যায়, তবে কিছু না বলে কল কেটে দেয় আর একা একাই হাসতে থাকে। ইয়ান ঠিক করে আজও নিজের প্রাসাদে যাবে। অন্যদিকে আমরা কিং ইউনকে দেখি, যে নিজে স্কুলে ছিল, তবে এখানে সাধারণ বাচ্চারা ইউনের সাথে কথা বলতে ভয় পাচ্ছিল, যেহেতু ইউন কিং ছিল। তবে এই কারণে ইউনের কোনো ফ্রেন্ডও হচ্ছিল না। তখন সেখানে ডংও চলে আসে ওকে রিসিভ করতে। গাড়িতে বসে ইউন যখন বাইরে বাচ্চাদেরকে একসাথে মজা করতে দেখে তখন ওর মনটাই খারাপ হয়ে যায়। ইউন বলে আমি ওদের মতো খেলতে চাই। এদিকে লেডি চই হিজুকে আবারও ডিসিপ্লিন শেখাচ্ছিল। হাতে 2টা বাটি আর মাথায় আর একটা বাটি, এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তখনই সেখানে ইউন চলে আসে। ইউন হিজুকে বলে আমি খেলতে চাই। এতে হিজু ওকে খেলার জন্য নিয়ে যায়। এরপর আমরা দায়ংকে দেখতে পাই, যে নিজের অন্যান্য বান্ধবীদের সাথে বসে কথা বলছিল। দায়ং এখানে নিজের এবং নিজের হাজবেন্ড তেজুর সম্পর্কটা নিয়ে ফ্লেক্স করছিল, যে ওর স্বামী ওকে অনেক বেশি ভালোবাসে। ওর বান্ধবীদের মধ্যে আমরা যোগিয়ংকেও দেখতে পাই। যোগিয়ং ওকে টিটকেরি করে বলে তুমি তো তেজু নামে ওই ছেলেটাকে বিয়ে করার জন্য নিজের ফ্যামিলিকেও ছেড়ে দিয়েছো। আসলে তেজুর মতো একজন সাধারণ সিভিলিয়ানকে বিয়ে করার জন্য দায়ংকে পরিবার থেকে বিতাড়িত করা হয়েছে। তো এটা নিয়েই যোগিয়ং মজা করতে থাকলে দায়ং অনেক রেগে যায়। দায়ং রেগে ওকে অনেক কথা শোনায় আর বলে কিছুদিন পরে আমি তোমাকে দেখে নেব, কারণ এখন তো আমাদের হিজু ও রাজকুমারকে বিয়ে করতে চলেছে। এগুলো বলে দায়ং সেখান থেকে চলে আসে, যেখানে তেজু ওকে রিসিভ করতে এসেছিল। দায়ং তেজুকে সবকিছু খুলে বলে যে যোগিয়ং আজকে ওকে কি কি কথা শুনিয়েছে। দায়ং যোগিয়ং এর উপরে অনেক বেশি রেগেছিল এবং বলতে থাকে আমি তো ওর মাথায় ফাটিয়ে দেব। নিজের প্রতি দায়ং এর এমন ভালোবাসা দেখে তেজুও বেশ খুশি হয়। এরপর আমরা প্রাসাদের দৃশ্য দেখতে পাই, যেখানে হিজু ইউনের সাথে অনেক বেশি মজা করে খেলছিল, সাথে অন্য সার্ভেন্ট এবং ডংও খেলছিল। সবাই ক্লান্ত হয়ে পড়লেও ইউন একেবারেই ক্লান্ত হয় না, কারণ এরকম খেলার সুযোগও প্রথমবার পেয়েছে। খেলার এক পর্যায়ে ইউন যখন হিজুর সেই লাল সুপার কারটা দেখে তখন ও তো সেখানে ওঠার জন্য অনেক বেশি জেদ করতে থাকে। তবে ওর ন্যানি কোনো মতে বুঝিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে, আর হিজুর গাড়িটাও নষ্ট ছিল, যার কারণে হিজুও কিছু করতে পারে না। যাই হোক, এরপর রাত হয়ে গেলে হিজু ইউনকে গাড়িতে করে রাজপ্রাসাদের দিকে নিয়ে যেতে থাকে, কারণ এমনিতেই অনেক রাত হয়েছে। এখন আরও যদি রাত হয় তাহলে রাজমাতা রাগ করতে পারে। অপরদিকে ইয়ানও গাড়ি করে প্রাসাদের দিকে রওনা দেয়। তবে হঠাৎ করে হিজু লক্ষ্য করে যে ওর গাড়ির ব্রেক কাজ করছে না। এটাতে হিজু তো হকচকিয়ে যায় এবং কোনো মতে নিজের গাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করে, তবে কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। ডংও তখন গাড়ি নিয়ে ওদের পাশে পাশে আসছিল। ডংও বুঝতে পারে যে গাড়ির ব্রেক হয়তো কাজ করছে না, তাই এটা নিয়েও খুব চিন্তায় পড়ে যায়। হিজু অনেকভাবে চেষ্টা করছিল নিজের গাড়িটাকে কন্ট্রোল করার, তবে কিছুতেই লাভ হচ্ছিল না। তখনই পিছন থেকে একটা গাড়ি আসে, যেটা হিজুকে হেল্প করতে থাকে এবং হিজুর গাড়ির সামনে চলে আসে, যেটাতে হিজু সেই গাড়িতে হিট করে এবং কোনো মতে গাড়িটা থেমে যায়। মানে এ যাত্রায় কিং ইউন এবং হিজু বেঁচে গেল। এবার যে গাড়িটা হিজু এবং ইউনকে বাঁচিয়েছে সেই গাড়ি থেকে আমরা ইয়ানকে নামতে দেখি। মূলত ইয়ানই সময় মতো চলে এসেছিল, তবে এই ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের কারণে ইয়ানের মাথা ফেটে গিয়েছিল এবং সেখান থেকে রক্ত পড়ছিল। তো এখানেই আজকের পার্টটি শেষ হয়ে যায়। দেখা হবে পরের পার্টে।